স্বাগত দীপ্ত আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি লুৎফা ফৌজিয়া। শুরুতেই গাজা প্রসঙ্গ। ইসরায়েলি জিম্মিদের মরদেহ উদ্ধারের কাজে যুক্ত হচ্ছে মিশর ও আন্তর্জাতিক রেড ক্রস। এক বিবৃতিতে ইসরায়েলি সরকার জানিয়েছে, মিশর ও রেড ক্রসের দলকে গাজার ইয়েলো লাইন বা ইসরায়েলি সেনা নিয়ন্ত্রিত এলাকার বাইরেও ধ্বংসস্তূপে মরদেহ অনুসন্ধানের অনুমতি দেওয়া হয়েছে। যুদ্ধবিরতির চুক্তির প্রথম ধাপে হামাস এ পর্যন্ত 28 জন নিহত ইসরায়েলি জিম্মির মধ্যে 15 জনের মরদেহ হস্তান্তর করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান, গাজা উপত্যকায় ট্রাম্পের পরিকল্পনার অংশ হিসেবে প্রস্তাবিত আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনীতে কোনো দেশের কতজন সৈন্য থাকবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তেল আবিব। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি অবরোধে স্থবির হয়ে আছে গাজা পুনর্গঠনের কাজ। মানবিক সহায়তা ও ভারী যন্ত্রপাতি ঢুকতে না দেওয়ায় গাজা সিটির ধ্বংসস্তূপ সরানো ও অবকাঠামো পুনর্গঠনের কাজ প্রায় অচল হয়ে পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। আফগানিস্তানের সঙ্গে শান্তি আলোচনার মধ্যেই সীমান্তের কাছে পাকিস্তানি সেনাবাহিনী ও নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তানের যোদ্ধাদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 5 জন পাকিস্তানি সেনা এবং 25 জন টিটিপি যোদ্ধা নিহত হয়। এক বিবৃতিতে পাকিস্তানি সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ISPR জানায়, সন্ত্রাসীদের দুটি বড় দল উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে সীমান্তের দুটি ভিন্ন স্থান থেকে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় পাকিস্তানি বাহিনীর হামলায় 4 আত্মঘাতী বোমা হামলাকারী সহ কমপক্ষে 25 জন সন্ত্রাসী নিহত হয়। পরে নিহতদের কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলেও বিবৃতিতে দাবি করে পাকিস্তানি সেনাবাহিনী। ক্রমবর্ধমান বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে মালয়েশিয়ায় শুরু হয়েছে আসিয়ান সম্মেলন। রোববার কুয়ালালামপুরে শুরু হওয়া 47তম আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র শিগগিরই কম্বোডিয়া ও মালয়েশিয়ার সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি এবং থাইল্যান্ডের সঙ্গে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ নিয়ে একটি অংশীদারিত্ব চুক্তি সম্পন্ন করবে বলে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। আরও জানান, এসব চুক্তির লক্ষ্য হল চীনের ওপর নির্ভরশীলতা কমানো, বাজার সম্প্রসারণ, শুল্ক হ্রাস ও যুক্তরাষ্ট্রের উৎপাদন ও প্রতিরক্ষা খাতে ব্যবহৃত গুরুত্বপূর্ণ খনিজের সরবরাহ নিশ্চিত করা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে এবার রেকর্ড সংখ্যক আগাম ভোট পড়েছে। জরিপে এগিয়ে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। ধারণা করা হচ্ছে, এবারই প্রথম একজন মুসলিম মেয়র পেতে চলেছে নিউ ইয়র্কবাসী। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী প্রথম 2 দিনে ভোটের হার বেড়েছে কয়েক গুণ। শনিবার ও রোববার মিলিয়ে নিউ ইয়র্ক সিটির 5টি অঞ্চলে মোট ভোট দিয়েছেন প্রায় 1,65,000 ভোটার। তবে এই মুসলিম প্রার্থীর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে বিরোধী পক্ষ। মামদানিকে ভোট না দিতে জনগণকে উৎসাহিত করছেন ইহুদি ধর্মগুরুরাও। মামদানির বিরুদ্ধে জনমত তৈরিতে একটি চিঠিতে গণসই করেন বিভিন্ন শহরের র্যাবাইরা। আগামী 4 নভেম্বর অনুষ্ঠিত হবে এই মেট্রোপলিটন শহরের নির্বাচন। এবারের মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি, রিপাবলিকান পার্টির কার্টিস লিওয়া ও স্বতন্ত্র প্রার্থী নিউ ইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোর মধ্যে। যে কোনো ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পারমাণবিক শক্তি চালিত এই ক্রুজ ক্ষেপণাস্ত্রটি বুরেভেস্তনিক নামে পরিচিত। ক্ষেপণাস্ত্রটি অন্তত 14,000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এবং প্রায় 15 ঘন্টা আকাশে অবস্থান করে।
দেশটি এখন এই অস্ত্র মোতায়েনের দিকে অগ্রসর হবে বলে জানান পুতিন। রাশিয়ার দাবি, বর্তমান ও ভবিষ্যতের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অপ্রতিরোধ্য তাদের এই পারমাণবিক শক্তিসম্পন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্র। সেই সঙ্গে এই ক্ষেপণাস্ত্রের পাল্লা সীমাহীন এবং চলার পথ পরিবর্তন করে ঠিক মতো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের তথ্য অনুসারে বর্তমানে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের মোট পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের প্রায় 87% মালিকানা রয়েছে। দীর্ঘ 5 বছর বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে ভারত ও চীনের মধ্যে সরাসরি বিমান চলাচল। রোববার স্থানীয় সময় রাত 10টায় কলকাতা থেকে গুয়াংজুতে প্রথম ফ্লাইটটি পরিচালনা করে ভারতের অন্যতম বড় বাণিজ্যিক উড়োজাহাজ সংস্থা ইন্ডিগো। রাজধানী নয়াদিল্লি থেকে সাংহাই ও গুয়াংজুর অতিরিক্ত ফ্লাইট নভেম্বর থেকে চালু হবে। 2020 সালে সীমান্ত সংঘাতের পর দুই দেশের সরাসরি বিমান যোগাযোগ বন্ধ হয়ে যায়। ভারত সরকার বলছে, নতুন করে ফ্লাইট চলাচল শুরু হওয়ায় দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ককে ধীরে ধীরে স্বাভাবিক করার ক্ষেত্রে ভূমিকা রাখবে। দীর্ঘস্থায়ী জ্বালানি সংকটের কারণে পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি দেশটির রাজধানীতেও যানবাহন চলাচল প্রায় বন্ধ হওয়ার পথে। সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানায়, স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর অবরোধে মালিতে জ্বালানি সরবরাহ ব্যাপকভাবে ব্যাহত হওয়ায় এই পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। রোববার শিক্ষামন্ত্রী জানান, জ্বালানি ঘাটতির কারণে মালিতে সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় 27 অক্টোবর থেকে 9 নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে 10 নভেম্বর থেকে ক্লাস পুনরায় শুরু করার পরিকল্পনা রয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে সশস্ত্র গোষ্ঠীগুলো জ্বালানি ট্যাঙ্কার চলাচলের রাস্তাগুলোতে অবরোধ দেয়ায় মালিতে জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ভেনেজুয়েলা উপকূলের কাছে মার্কিন যুদ্ধ জাহাজের উপস্থিতি ঘিরে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। যুক্তরাষ্ট্রের গাইডেড ক্ষেপণাস্ত্র বিধ্বংসী জাহাজটি রোববার মেরিন সেনাদের নিয়ে ক্যারিবীয় দ্বীপ দেশ ত্রিনিদাদ ও টোবাগোর উপকূলে পৌঁছায়। ইউএসএস গ্রেভলি নামের যুদ্ধ জাহাজটি বৃহস্পতিবার পর্যন্ত সেখানে অবস্থান করবে। পাশাপাশি মার্কিন মেরিন সেনাদের একটি দল ত্রিনিদাদ ও টোবাগোর প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেবে। যুদ্ধ জাহাজটিতে রয়েছে অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থা ও হেলিকপ্টার পরিচালনার সুবিধা। লাতিন আমেরিকায় মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে এই যৌথ মহড়ার আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মাদক চক্রের নেতৃত্ব দিচ্ছেন। তবে মাদুরো এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। নতুন বলরুম নির্মাণের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনায় হোয়াইট হাউসের পূর্ব দিকের অংশ ভাঙা শুরু হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হচ্ছে। সাবেক এক মার্কিন আইন প্রণেতা এটিকে স্রেফ ধ্বংসযোগ্য বলে আখ্যা দিয়েছেন। দ্বিতীয় দফায় ক্ষমতায় বসে নানা চমকপ্রদ সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার শতাব্দী পুরনো আমেরিকার ক্ষমতা, ইতিহাস ও গণতন্ত্রের প্রতীক হোয়াইট হাউসের দেয়াল ভাঙছেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প পরিকল্পনা করেছেন একটি বিশাল বলরুম বানানোর। 90,000 বর্গফুটের বিলাসবহুল বলরুমের নির্মাণ কাজও শুরু হয়েছে। প্রকল্পের শুরুতে নির্মাণ কর্মীরা হোয়াইট হাউসের ইস্ট উইংয়ের কিছু অংশ ভেঙে দিয়েছেন। ট্রাম্প ও তার প্রশাসনের কর্মকর্তারা বলছেন, নতুন বলরুম করা জরুরি, কারণ রাষ্ট্রীয় নৈশভোজ ও অন্যান্য অনুষ্ঠানের জন্য বড় স্থানের অভাব ছিল। হোয়াইট হাউস প্রায়ই বিদেশিদের সম্মানে তাঁবু ব্যবহার করে নৈশভোজের আয়োজন করে। ওয়াশিংটন পোস্টের খবর অনুযায়ী ট্রাম্পের দাবি, নতুন কাঠামোটি বর্তমান ভবনের সঙ্গে সরাসরি যুক্ত হবে না। 2029 সালের জানুয়ারিতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার আগেই নির্মাণ কাজ শেষ হবে বলে ধারণা করা হচ্ছে।
সম্প্রতি হোয়াইট হাউসে নতুন বলরুমের দাতাদের জন্য এক ডিনার আয়োজন করেন ট্রাম্প। সেখানে তিনি অতিথিদের জানান, নতুন বলরুমে থাকবে বুলেট প্রুফ কাচ, 1000 অতিথির ধারণ ক্ষমতা এবং প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠান আয়োজনের উপযোগী অবকাঠামো। ট্রাম্পের মতে এটি হবে শতাব্দীর মধ্যে হোয়াইট হাউসের অন্যতম বৃহৎ প্রকল্প, যার বাজেট ধরা হয়েছে $250 মিলিয়ন। কর্মকর্তারা বলেন, প্রকল্পটির অর্থায়ন করবেন ট্রাম্প নিজে ও কিছু নাম প্রকাশে অনিচ্ছুক দাতা। নতুন সাজসজ্জার অংশ হিসেবে এর ভেতরে থাকবে শত শত সোনালী ঝাড়বাতি। এদিকে ট্রাম্পের এই উদ্যোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং রাজনৈতিক মহলে সমালোচনা চলছে। শাটডাউন পরিস্থিতিতে হোয়াইট হাউসে কোনো নির্মাণ বা সংস্কার কাজে ফেডারেল তহবিল ব্যবহার করা যাবে না বলে আওয়াজ তুলেছেন অনেকেই। হোয়াইট হাউসের ইস্ট উইং 1902 সালে নির্মিত এবং 1942 সালে এটি পরিবর্তন করা হয়। যদিও হোয়াইট হাউস এবং এর সংলগ্ন পার্কগুলো ন্যাশনাল পার্ক সার্ভিস NPS এর মাধ্যমে পরিচালিত হয়, তবে কাঠামোগত সংস্কারের ক্ষমতা প্রেসিডেন্টের হাতে রয়েছে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত বার্তাকক্ষ। এই ছিল দীপ্ত আন্তর্জাতিক সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ দীপ্ত জেলার সংবাদ বিকাল 5টায় দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।